সুপ্রিয় দর্শক, স্বাগত এই সময়। আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক বিভিন্ন রাজনৈতিক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আজ আলোচনা করার জন্য আমরা তিনজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দীপু, আছেন আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক উপকমিটির সদস্য জনাব মাহমুদ সালাউদ্দিন চৌধুরী, আরও আছেন সাবেক চিফ হুইপ এবং জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা জনাব নুরুল ইসলাম ওমর। স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকেই। আমি শেখ ওয়াহিদুজ্জামান দীপু আপনাকে দিয়ে শুরু করতে চাই। গত কয়েকদিন রাজনৈতিক উত্তাপ আমরা দেখছি, বেশ কিছুদিন যাবতীয় এই উত্তাপ এখনো আছে। হঠাৎ করে বিএনপি রাজনৈতিক কর্মসূচি কি বাড়িয়ে দিল, যেটি অভিযোগ করছেন ওবায়দুল কাদের, যে রাজনীতিতে একটি লাশের জন্য মূলত এই অসহিষ্ণু রাজনীতি করছে বিএনপি। শুনতে চাই শেখ ওয়াহিদুজ্জামান। আপনাকে ধন্যবাদ, আপনার মাধ্যমে দর্শক শ্রোতাদের ধন্যবাদ, বিদগ্ধ আলোচকদের ধন্যবাদ। আমাদের এই ভূখণ্ডে এর সৃষ্টির পর থেকে এ পর্যন্ত রাজনৈতিক স্থিরতা ঠিক কখন কতটুকু ছিল এটা নিরূপণ করতে সময় লাগে। আর যদি নিরূপণ করা যায়ও, বিভিন্ন মতাদর্শের রাজনৈতিক ব্যক্তিদের সত্যি করে না হোক মিথ্যা করে বললেও বলতে হবে এই সময়টায় স্থিরতা ছিল না। রাজনৈতিক স্থিরতা একটা জিনিস, অসহিষ্ণু একটা জিনিস। আমি যাচ্ছি ওদিকে। আমি এই প্রেক্ষাপট নিয়ে কথা বলতে চাই। বাংলাদেশে বিএনপির রাজনীতি হঠাৎ করে কর্মসূচি বাড়িয়ে দেওয়াটা এটি সঙ্গত কারণেই স্বাভাবিক। দেশে বিগত কয়েকটি নির্বাচনের যে ভয়াবহ নগ্ন চিত্র, একটা দেশের গণতান্ত্রিক অধিকার বলতে মানুষের প্রথম যা বোঝে, মানুষ জনগণের ভোটাধিকারের মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার যে স্বপ্ন নিয়ে দেশটি স্বাধীন হয়েছিল একবার, তা গত কয়েক বছরে 2-3টা নির্বাচনের মধ্য দিয়ে চলমান সরকার এমনভাবে ভুলুণ্ঠিত করেছে। আর একবার যদি একই কাণ্ড এই দেশে ঘটানো যায়, তাহলে গণতন্ত্র দূরে থাকুক, অন্য কোনো রাজনৈতিক দলের অস্তিত্ব আর এই দেশে থাকবে না। বাংলাদেশের বৃহত্তম গণতান্ত্রিক একটি রাজনৈতিক দল হিসাবে এই জাতীয় একটা অস্বাস্থ্যকর অরাজনৈতিক পরিবেশ সৃষ্টির সুযোগকে নীরবে মেনে নেওয়া যায় না। একই সময়ে দেশে বিদ্যমান শাসন ব্যবস্থার সীমাহীন দুর্নীতি, অত্যাচার, নিপীড়ন, হয়রানি, গুম, খুন, মিথ্যা মামলা এবং উন্নয়নের নামে মহা লুটপাটের যে কাহিনী আমাদের দেশে প্রতিনিয়ত চলছে একটি সরকার এবং তার বাহিনী কর্তৃক, তার বিরুদ্ধে জনগণের বিদ্যুৎ, তেল, গ্যাস, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির লাগামহীন একটা অবস্থা, এর বিরুদ্ধে জনগণের কথা বলার জন্য মাঠে নামলেই আপনি সেটাকে রাজনৈতিক অস্থিরতা বলতে পারেন না, আপনি সেটাকে রাজনৈতিক কর্মকাণ্ডের একটা আলাদা ধরনের বিস্তৃতি বলতে পারেন না। না, আমি বলছি এই জন্যই যে গত 1 মাসের মধ্যে 4 জনের মৃত্যু হয়েছে এবং আপনারা দেখুন, আমি এই পয়েন্টেই আমি আপনার কথা কেড়ে নিয়ে বলতে চাই। আমি এই মৃত্যুটা আরো বেড়ে যাওয়ার কথা, বাড়েনি আমাদের সৌভাগ্য। এই কয়েকদিন আগে, মাত্র 2-3 দিন আগে, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একজন মন্ত্রী জনাব ওবায়দুল কাদের তার স্বভাবসুলভ অঙ্গভঙ্গি করে বললেন, বিরোধী দলকে, বিশেষ করে বিএনপিকে রাজনীতি মাঠে মিছিল মিটিং করার সুযোগ করে দেওয়া হয়েছে, অনুমতি দেওয়া হয়েছে। এদের পরে যদি কোনো আক্রমণ প্রধানমন্ত্রী নির্দেশের বাইরে করা হয়
তার দায় তাকেই নিতে হবে, শুনে অবাক হয়ে গিয়েছি। একটা দেশের ইঙ্গিতটা এরকম, প্রধানমন্ত্রীকে দায় নিতে, প্রধানমন্ত্রীর নির্দেশ ছাড়া যদি কোনো আক্রমণ চালানো হয় তাহলে ধরে নিতে হবে যে কোনো আক্রমণ এর আগে হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী সেই নির্দেশটা দিয়েছে। না না, আমার মনে হয় এই কথাটা ঠিকভাবে উপস্থাপন হচ্ছে না। জনাব ওবায়দুল কাদের সাহেব কিভাবে বলেছেন আপনার কি শোনা হয়েছে? একটু বলেন তো, আমি বলি কথাটা। আমরা শুনেছি, বলেন তো একটু কথাটা। টেলিভিশনে শুনেছি, একটু বলেন, আমি তাহলে আমার ব্যাখ্যাটা দিই। কোট আনকোট বলতে পারি, উনি বলেছেন এই যে হামলা হচ্ছে বিভিন্ন স্থানে, সেই হামলার প্রসঙ্গ টেনে এনে উনি বলেছেন যে প্রধানমন্ত্রীর নির্দেশের বাইরে যারা এই হামলার সাথে জড়িত তাদেরকে মূল কথাগুলো, এক্স্যাক্টলি আমি এখানে আসতে চাই, প্রধানমন্ত্রীর নির্দেশের বাইরে যারা হামলায় জড়িত তাদের বিচার হবে। তার মানে গত আক্রমণ বা হামলার পূর্ববর্তী যত হামলা হয়েছে তার প্রতিটি হামলায় প্রধানমন্ত্রীর নির্দেশ ছিল। আমি একটু শেষ করি। উনি কথাটা এভাবে বলেছেন এবং পরবর্তী কথা যেগুলো বলেছেন তার থেকে স্পষ্ট হয়েছে যে উনি হামলার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এবং হামলা যদি কেউ করে, দলের হোক দলের বাইরে হোক, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে, এই কথা উনি পরবর্তী কথাগুলো। তাহলে মৃত্যুটা কেন? তাহলে লাশ কেন? তাহলে এই গুলি কেন? তাহলে হামলা কেন? পুলিশের গুলিতে। পুলিশ কার নির্দেশে চলে? পুলিশ তো পুলিশকে দিয়ে বাধা দেওয়া হয় কেন? যেদিন মাননীয় প্রধানমন্ত্রী বললেন, আমি এক মিনিট বলি কাঞ্চন ভাই, যেদিন মাননীয় প্রধানমন্ত্রী বললেন বিরোধী দল মিছিল করুক, মিটিং করুক, এমনকি গণভবনে আসুক, তাদেরকে চা খাওয়ানো হবে, আমি তাদেরকে বাধা দেব না, কেউ বাধা দেবে না। তাহলে এই কেউ যারা, তারা তো পুলিশই বাধা দেয় আর কেউ না। সেই পুলিশকে যখন পুলিশ বাধা দিত আর বলা হলো বাধা দিবে না, তাহলে ওই পুলিশও বাধাটা দেয় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে। গুলিটা যে ছোটে, সে গুলিটা প্রধানমন্ত্রী নির্দেশ দিয়ে বলেন নাই তুমি এখন করো, কিন্তু দায় তো তার ঘাড়ে যে এই পড়বে যদি বিচারটি ঠিক মতো না হয়। এই যে পুলিশের গুলিতে চারটা তরতাজা প্রাণ, সর্বশেষ শাওন 8 মাসের বাচ্চাকে রেখে যে মৃত্যুমুখে পতিত হয়েছে, যার লাশ, যার মৃত আত্মা এখনো শোকাতুরভাবে সমস্ত মানুষকে কষ্ট দিচ্ছে, আঘাত করছে, তার এই গুলি করার যে দায় পুলিশের, তার কি কোনো বিচার হয়েছে? তার বিচারের কোনো ঘোষণা হয়েছে? আসবো আপনার কাছে, আবার আসবো। জনাব মাহমুদ সালাউদ্দিন চৌধুরী, আপনি শুনছিলেন। আমরা যেটা বলতে চাচ্ছি যে এই রাজনীতির যে একটা অসহিষ্ণু অবস্থা তৈরি হয়েছে এবং এটি সত্য যে নিকট অতীতে অর্থাৎ কয়েকদিনের মধ্যেই কিন্তু 4টি মৃত্যুর ঘটনা ঘটেছে। তো দলীয় সাধারণ সম্পাদক যে সমাবেশে দাঁড়িয়ে যে ঘোষণা দিল, তারপরেও কিন্তু হামলা হচ্ছে বিভিন্ন স্থানে, বাধা হচ্ছে বিএনপির মিছিলে। ধন্যবাদ আপনাকে। আর আজকের এই সময় যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, আর আমার সহ আলোচক যারা আছেন শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করতে চাই। সর্বপ্রথম দীপুভাই যে কথাটা বললেন, মানে ওই যে শাওনের মৃত্যু এবং তার 8 মাসের সন্তান, আসলে কোনো মৃত্যুই কিন্তু কাম্য নয়। এবং আমরা বাঙালিরা অনেক বেশি ইমোশনাল আমরা, এবং আমি মনে করি কোনো মৃত্যু আমরা রাজনৈতিক ময়দানে চাই না। সবাই চাই রাজনীতি দিয়ে আমরা মোকাবেলা করব। কিন্তু আমি শুধু কিছু বলতে চাই। 2001 সনের নির্বাচনের পরে আমি চট্টগ্রামের কিন্তু একটা কলেজের সভাপতি দায়িত্ব পালন করছি। আমার কলেজের প্রিন্সিপালকে তার বাসায় ঢুকে মেরে ফেলা হয়েছে, গোপালকৃষ্ণ মুহুরী, নাজিরহাট কলেজের অধ্যক্ষ ছিলেন। তারপর আমি যদি চট্টগ্রামের কথা বলি, ফারুক মাহমুদ সিদ্দিকী, যার বাচ্চার বয়স ছিল শুধু 3 দিন, তার বাচ্চার বয়স 3 দিন। এবং আমাদের আলী মুর্তজা চৌধুরী, সারা বাংলাদেশ আহসানুল্লাহ মাস্টার থেকে শুরু করে নাটোরের মমতাজ, তারপরে মঞ্জুরুল ইমাম সাহেব, শাহ এস এম কিবরিয়া সহ অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে। এবং আমি বলি এগুলো প্রাসঙ্গিক ক্রমে আসছে বলে বলছি। আমি অসহিষ্ণুতার বিষয়টা একটু বলি। আপনি বলবেন, আমাকে 30 সেকেন্ড সময় দিতেই হবে আপনাকে, আপনি নিশ্চয়ই বলবেন। আমি বলছি যে পুলিশের গুলিতে এগুলো হয়েছে সব দুর্বৃত্তের দ্বারা খুন হয়েছে। ঠিক রাজনৈতিক কর্মসূচিতে পুলিশের গুলিতে মৃত্যুর ঘটনা আপনি যে কটি ঘটনা উল্লেখ করেছেন তার একটিও না। আমি ওই জন্য বলছি, মানে একটা দেশকে মানে কোন জায়গায় নিয়ে গিয়েছিল তখন, আমি ওই প্রসঙ্গে কথাটা বলছি। আর পুলিশের গুলির যে বিষয়টা আপনারা বলছেন, আপনি কিন্তু একটু করে এই বিষয়টাও বলেছেন যে মানে পুলিশের নিজস্ব একটা কিন্তু আইন আছে, তারা তাদের আইন মতো চলে। এবং আমি মনে করি পুলিশ আমরা বিগত বেশ কিছুদিন যাবত দেখছি বিএনপির নেতারা বিশেষ করে পল্টনের পার্টি অফিসের সামনে যে মিটিংগুলো করছেন, ওখানে কিন্তু তারা বলছেন তোমরা লাঠি সুটা নিয়ে আসবা, এবং দেখা যাচ্ছে কি জাতীয় পতাকা লাঠির আগায় জাতীয় পতাকা বেরিয়ে রেখেছেন তারা। এরকম অসংখ্য মিছিল আমরা দেখেছি, এবং এটা কার থেকে ধার করেছে আমরা দেখছি। জামাত ইসলামের মিটিং মিছিল আমরা দেখতাম, তারা মিছিলে একটা লাঠিতে জাতীয় পতাকা বেরিয়ে তার মিছিল করতো।
তো দেখলাম যে লাঠি সোটা নিয়ে যারা মিছিল করে, তো এখানে তো নিশ্চয়ই পুলিশের নিজস্ব একটা ভূমিকা থাকবেই, এবং পুলিশের কাজ কি জনগণের শান্তি শৃঙ্খলাকে রক্ষা করা, এবং পুলিশ হয়তোবা তাদের আইনে যতটুকু পারমিট করে হয়তোবা ততটুকু করেছে। তারপর আমি পুলিশের পক্ষে কিংবা বিপক্ষে বলতে না, বিপক্ষে বলার জন্য এখানে আসিনি। আমি শুধু একটা কথা বলতে চাই, আমরা রাজনৈতিক ময়দানে রাজনীতি দিয়ে মোকাবেলা করতে চাই, কিন্তু দীপু যেটা বলেছেন অস্থিতিশীল রাজনীতি। আমি বল 2018 নির্বাচনে যখন ভূমিধস পরাজয় হলো বিএনপির, আমরা দেখেছি তখনও তারা কিন্তু এই ইয়াকে মেনে নেয় নাই, এবং 2008 থেকে 2014 সন পর্যন্ত খুবই চমৎকারভাবে একটা দেশ চলেছে, এবং কোথাও কোনো জায়গায় কোনো ধরনের মানে রাজনৈতিক কোনো ইস্যু তৈরি করার চেষ্টা করেও কিন্তু লাভ করতে পারে নাই। কিন্তু আমরা দেখলাম 13-14 সনের একটা মুভমেন্ট করেছে বিএনপি, তখন দেখলাম বাসের হেল্পার ঘুমিয়ে আছে বাসে, তারা আগুন দিয়েছে এবং গান পাউডার দিয়ে বাস জ্বালিয়ে দিয়েছে, এবং অসংখ্য রংপুরের মিঠাপুকুরে আমরা দেখেছি 7 মাসের অন্তঃসত্ত্বা নারী, তাও বাসে ছিল, বাসটা জ্বালিয়ে দিয়েছে, তিনি নিহত হয়েছে। অসংখ্য উদাহরণ আমরা দিতে পারবো। চেষ্টা করেছে, কিন্তু আমি মনে করি আওয়ামী লীগ খুব দক্ষতার সাথে এবং মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা খুবই দক্ষতার সাথে সেটা মোকাবেলা করতে সমর্থ হয়েছে, এবং আজ পর্যন্ত খুবই চেষ্টা করেছে দেশে যেন অস্থিতিশীল কোনো পরিস্থিতির সৃষ্টি না হয়, এবং চেষ্টা করেছে বলেই আমি মনে করি কোভিডের মতো বিশাল একটা দুর্যোগ খুব দক্ষতার সাথে কিন্তু মোকাবেলা করেছে, এবং পৃথিবী যেখানে হিমশিম খেয়ে গেছে এত বড় একটা দুর্যোগ মোকাবেলায়, সেখানে কিন্তু আওয়ামী লীগ খুব দক্ষতার সাথে পরিচয় দিয়েছে। এবং আরেকটা কথা বলতে চাই, এখন যে ইস্যুগুলো নিয়ে বিশেষ করে তেল গ্যাসের কথা বলেছেন, আমি শুধু বলছি পৃথিবীতে এক ধরনের কিন্তু অস্থিরতা কিন্তু যাচ্ছে এই সব জায়গায়, এবং বিশেষ করে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের কারণে হোক, পৃথিবী যে রিসেশন চলছে, সব কিছুর কারণে কিন্তু যেই সমস্ত ওই যে একটা কথা প্রচলিত আছে, নগরে আগুন লাগলে কিন্তু দেবালয় অক্ষত থাকে না, আমরাও কিন্তু বাংলাদেশ কিন্তু এর বাইরে নয়। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, আমরা দেখেছি অতীতে বিদ্যুতের জন্য মানুষ প্রাণ দিয়েছে এবং সারের জন্য মানুষ প্রাণ দিয়েছে, কিন্তু আমরা দেখেছি এবং আওয়ামী লীগের কিন্তু একটা কমিটমেন্ট ছিল 100% বিদ্যুতায়ন করব আমরা, এবং সেই কমিটমেন্ট পুরোপুরিভাবে রক্ষা করতে পেরেছে। এবং অতীতে আমরা দেখেছি বিএনপির যে পলাতক চেয়ারপারসন রয়েছেন, তিনি কিন্তু একটা কথা সবসময় বলতেন, বাংলাদেশের কোনো সরকারের পক্ষে বিদ্যুৎ কমার্শিয়াল জায়গায় এবং রেসিডেন্সিয়াল জায়গায় একসাথে দেওয়া কখনোই সম্ভব না, কিন্তু এটাকে মিথ্যা প্রমাণ করেছে, 100% বিদ্যুতায়ন হয়েছে। কিন্তু আজকে কেন আজকে বিদ্যুতের যে সংকট কিছুদিন হয়েছিল, আমি মনে করি এখন কিন্তু আবারও কিন্তু এক ধরনের রিকভার করে ফেলতে পেরেছি, এবং অনেক অনেক ভালো একটা জায়গায় আবার আমরা আসতে পেরেছি। আর যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আপনার সবকিছু একটার সাথে একটা লিঙ্ক আছে, যার কারণে কিছুটা বেড়েছে। এবং আপনি দেখেন মাননীয় প্রধানমন্ত্রী প্রতি মুহূর্তে কিন্তু সতর্ক করছেন, না দ্রব্যমূল্য না বেড়েছে, অস্বীকার করার মতো, আমি স্বীকার করছি সেটা, এটা তো এখানে কিন্তু আমি বলছেন এই যে চালের দাম গত শুক্রবারও আমরা আমাদের রিপোর্ট হয়েছে প্রায় সব চ্যানেলে রিপোর্ট করছেন। আমি আরো বলি, সব চ্যানেলে রিপোর্ট করেছেন, রিপোর্ট করার একটা সুযোগও আছে, এমন না যে কোথাও হাইড করা হচ্ছে, এবং সরকারের পক্ষ থেকে প্রতি মুহূর্তে জানানো হচ্ছে কোথায় কি হচ্ছে। এখানে আসলে মিডিয়া কিন্তু ওপেন এখন, আমি মনে করি একদম প্রতিটা মিডিয়া কিন্তু মুক্তভাবে খুব স্বাধীনভাবে তাদের খবরগুলো প্রচার করছে, যার কারণে আজকে আপনিও বলতে পারছেন কোথায় কি হচ্ছে, আমরা সবাই জানছি। এটা কিন্তু আমাদের দেশের একটা অনেক পজিটিভ একটা দিক। তো এখানে এতটুকুই বলবো যে মানে কোনো মানুষ অনাহারে কিংবা অর্ধহারে নেই, কিন্তু একটা জিনিস এটা ঠিক, অবশ্যই একজন লিমিটেড মানুষ অবশ্যই কষ্ট হচ্ছে, এটা অস্বীকার করার মতো না। এবং আমি ওকে জনগণ এই কষ্টটা অবশ্যই সহ্য করছে, কারণ জনগণও জানে পৃথিবীব্যাপী কী অবস্থা এখন। তো যার কারণে আমি মনে করি এটা শুধুমাত্র একটা সরকারের কারণে হচ্ছে সেটা ঠিক না, কিন্তু সরকার কিন্তু প্রতি মুহূর্তে নানা ধরনের উদ্যোগ নিচ্ছে যেন জনগণ শান্তিতে থাকে, জনগণ যেন কষ্ট না পায়। অন্তত মাননীয় প্রধানমন্ত্রী প্রতি মুহূর্তে বলছেন, এবং তার যে উইংস গুলো যেটা আছে, কিন্তু তার উইংস গুলো সবসময় সতর্ক আছেন। জনাব নুরুল ইসলাম ওমর, আপনার কাছ থেকে শুনতে চাই, সাম্প্রতিক যে রাজনৈতিক অবস্থা তৈরি হয়েছে, আপনাদের মূল্যায়ন কি, আপনাদের অবস্থানটা কোথায়? আপনাদের জাতীয় পার্টির চেয়ারম্যান অবশ্য বলেছে যে তারা আর আওয়ামী লীগের জোটে নেই, তাহলে কোথায় মানে কিভাবে আছেন রাজনীতিতে আপনারা? ধন্যবাদ কাঞ্চন ভাই এবং আমার সহ আলোচক বৃন্দ এবং টিভির পর্দায় যারা আছেন, আসসালামু আলাইকুম। বর্তমান যে রাজনৈতিক অবস্থা সম্পর্কে যেটা আপনি বলেছেন, যে দেখেন এটা আমরা বলতে গেলে পারে সেটা আবার আপনাদের কাছে ভালো লাগবে না। না, আমাদের কাছে ভালো লাগবে। ভালো লাগবে না যে যখনই আমরা একটু অতীতে চলে যাই তখনই আর তো আমাদেরকে তখন সময় দিতে চান না। দেখেন এই দেশে 90 আমাদের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, সে আন্দোলনটার মূল কথা ছিল ভোট ও ভাতের আন্দোলন। তো 90 পরে বিএনপি ক্ষমতায় এসছে, তখনও আমরা আন্দোলন করেছি।
আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ অন্যান্য দল। পরবর্তীতে আবার যখন আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে তখনও কিন্তু আন্দোলন হয়েছে, সেই আন্দোলনের সঙ্গে আমরা ছিলাম, বিএনপির সঙ্গে আমরা ছিলাম। এখন প্রশ্নটা হলো যে এই যে অস্থিতিশীল অবস্থা, এইটা কেন হলো? 90-এর পরে তো হওয়ার কথা নয়। তার কারণ দেশের যত খারাপ বিষয়, অশুভ ঘটনা সব কিছুই তার ব্লেম ছিল আমাদের ওপরে। যে জাতীয় পার্টি, হোসেন মোহাম্মদ এরশাদ স্বৈরাচার, এরা সবাই স্বৈরাচার। এরা ক্ষমতায় থাকার কারণে দেশটা অস্থিতিশীল অবস্থায় এসছে, দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি, মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে, বাস অ্যাক্সিডেন্ট হচ্ছে, রেল অ্যাক্সিডেন্ট হচ্ছে, সব কিছু এই স্বৈরাচার সরকারের কারণে হচ্ছে। এবং দেখেন পরবর্তীতে যে ডাক্তার মিলন হত্যার পরে দেশে যে আন্দোলন, যে অবস্থা, যার কারণে যে মানে একটা অসহনীয় অবস্থা সৃষ্টি হয়েছিল, যে তার ব্লেমটা আমাদের উপরই ছিল, যে ডাক্তার মিলনের হত্যা। এখন 90-এর পরে কত হত্যা হচ্ছে, এইটা তো কথা ছিল না। সেই জন্য তো আমরা বলছি যে আমরা একটা রাজনৈতিক সহ অবস্থান চাই এবং একটা সুন্দর পরিবেশে সুষ্ঠু রাজনৈতিক সংস্কৃতিটা গড়ে উঠুক, এটাই তো প্রত্যাশা। এটাই হলো আমাদের প্রত্যাশা। আমরা যে স্বাধীনতা যুদ্ধ করেছি জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে, এই দেশে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছি, মানুষকে যে স্বপ্ন দেখিয়েছিলাম। দেখেন আমি তো 68-69-এর 6 দফা 11 দফা আন্দোলনে তখন ছাত্র ছিলাম, আন্দোলন করেছি। আমি একজন মুক্তিযোদ্ধা, স্বাধীনতা যুদ্ধ করেছি। তো মানুষকে যে আমরা স্বপ্ন দেখিয়েছি যে দেশ স্বাধীন হলেই শান্তি ফিরে আসবে, ঐক্য ফিরে আসবে, এই দেশে কোনো খারাপ অবস্থা থাকবে না, হত্যা হবে না, সেটা হলো না কেন? সেটা একটা বিষয়। আর এখনো আমরা সেটা হলো না এবং এখনো হচ্ছে না। আগামীতেও যে হবে তারও তো গ্যারান্টি নেই। তার কারণটা হলো যে মানুষ স্বাধীনতা যুদ্ধের সময় একটা আশা করেছিল যে হ্যাঁ, দেশ স্বাধীন হলেই আমরা বাঙালিরাই দেশে থাকবো, বাঙালিরাই দেশ শাসন করবে, বাঙালিরাই দেশে বিরোধী দল থাকবে, একটা শান্তি ফিরে আসবে। আসেনি। তারপরে 90 আর একবার 90-এর যারা আন্দোলন করেছে তারা কিন্তু এখনো গর্ববোধ করে যে 90-এর আন্দোলনের আমরা সৈনিক, আমরা যেমন স্বাধীনতা যুদ্ধের সৈনিক, এই গর্ব আমাদের আছে। এরকম কিন্তু 90-এ যারা আন্দোলন করেছে আমাদের পরবর্তী, সেটি তো ক্লিয়ার। আমি ঠিক যদি কিন্তু বর্তমানে আসতে চাই, সেই বর্তমানের যে অবস্থাটা, এই অবস্থাটা, এই যে অসহনীয় অবস্থা হচ্ছে, এখানে দেখেন এই যে দীপু সাহেব যে কথাগুলো বলল, অনেক ভালো ভালো কথা বলেছে, সুন্দর কথা বলেছে, যে এই দেশে একটি গণতান্ত্রিক ব্যবস্থা থাকা দরকার। একটু সংক্ষেপ করতে হবে, আমরা যেতে হবে। জি, আবার আমার মাহমুদ সালাউদ্দিন সাহেব উনি যে যুক্তিগুলো দেখিয়েছেন, যে বিএনপি ক্ষমতায় থাকাকালীন আমাদের এই হয়েছে, এই যে যুক্তিতর্ক, এই যুক্তিতর্ক থেকে আমাদেরকে সরে আসতে হবে। যুক্তিতর্ক থেকে সরে এসে জি হ্যাঁ, একটু শুনতে চাই জনাব অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দীপু। মানে কিছু কথা এসছে যে অতীতেও এ ধরনের বা হত্যাকাণ্ড ঘটেছে, রাজনৈতিক অহিংসতা দেখা মানে গেছে, কি বলবেন এগুলো? চর্বিত চর্বণ এগুলো করে শুধু আত্মপ্রসাদ নেওয়া যেতে পারে, কিন্তু মূল বিষয় যা সে জায়গাটা ছোঁয়া যায় না। আমাদের এত বড় কথা, মাননীয় প্রধানমন্ত্রী গেলেন শেষকৃত্য অনুষ্ঠানে, সেখানে যাওয়ার পরে কোথায় বাংলাদেশের মহা উন্নয়ন, বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধির হার বেড়ে যাওয়ার গল্প, বাংলাদেশের উপার্জন ক্ষমতা মানুষের বৃদ্ধি পাওয়ার গল্প সব বাদ দিয়ে সাংবাদিক সাহেবরা প্রশ্ন করলেন, আপনার দেশের নির্বাচন তো প্রশ্নবিদ্ধ, সেখানে যে নির্বাচন হয় এই নির্বাচন হয় কি করে? এই যে প্রশ্নটা একটা শেষকৃত্য অনুষ্ঠানে যাওয়ার পর একটা দেশের প্রধানমন্ত্রীকে করলেন,
আর তিনি উত্তর দিলেন 1 মিনিট, আওয়ামী লীগের সময় বাংলাদেশে সব সুষ্ঠু নির্বাচন হয়েছে। দেশের মাননীয় প্রধানমন্ত্রী বিদেশের মাটিতে দাঁড়িয়ে যখন প্রশ্নবিদ্ধ হন যে আপনার নির্বাচন বিতর্কিত, তখনই তো তার বোঝা উচিত ছিল আমি কি উত্তর দেব। তখন শালীনভাবে অন্য কথা বলে এড়িয়ে যেতে পারতেন। আর একটা প্রকৃষ্ট মিথ্যাকে সারা পৃথিবীর সামনে তুলে ধরার চেষ্টা করে ওনার ঠিক হয়নি। এতে জাতি ছোট হয়েছে। আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশাল কামিক শুধু ওনার কথাগুলো ভাসে। একই দিন তিনি বক্তৃতা করে বলছেন, বিরোধী দল মির্জা ফখরুল সাহেব আপনারা রাজপথ দখল করবেন, রাজপথ কি আপনার বাপদাদার? আওয়ামী লীগ কি সেখানে দাঁড়িয়ে আঙুল চুষবে? জাতীয় পর্যায়ের একজন নেতা, যিনি একটা দলের মহাসচিব, যিনি একজন মন্ত্রী, যিনি আওয়ামী লীগের মতো একটা ঐতিহাসিক রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করেন, তার ভাষা যদি এতটা প্রভোকেটিভ হয়, এতটা উত্তেজনা করা হয়, সেই দেশে রাজনৈতিক স্থিতিশীলতা, সেই দেশে শান্তিপূর্ণ সহাবস্থান আপনি কিভাবে আশা করেন? আমাদের মির্জা ফখরুল ইসলাম সাহেব বাংলাদেশে একজন শোভন রাজনৈতিক নেতা, অত্যাচারিত হতে 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 86টা মামলা তার মতো একজন ভদ্রলোকের বিরুদ্ধে শুনলেও তো মানুষের হাসি পায়। তারপরেও তিনি শোভন কথা বলেন, তারপরেও তিনি মেপে মেপে কথা বলেন, তারপরেও তিনি জনগণের পক্ষে গণতান্ত্রিক অধিকারের সাথে থেকে কথা বলেন। আমাদের নেত্রী এ নিয়ে এখন আর আলোচনা করি না। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান দেশের বাইরে বসেও আমাদের নেতাকর্মীদেরকে সেই শিক্ষাই দেন যে শিক্ষা গণতান্ত্রিক রাজনীতিতে আমার মনে হয়। এই জন্য আমি মনে করি দেশটা যারা পরিচালনা করেন, তাদের 1 মিনিটে শেষ করছি, দেশটা যারা পরিচালনা করেন তাদের মুখ্য ভূমিকা নেওয়া উচিত। দেশ স্থিতিশীল হবে, অস্থিতিশীল হবে, গণতান্ত্রিক অধিকার থাকবে না থাকবে না, আইন বিচার শাসন বিভাগ জনগণের অধিকার রক্ষায় কাজ করবে না সরকারের সাথে প্যারালাল হয়ে রাষ্ট্র সরকার কর্তৃক নিয়ন্ত্রিত হবে। এটি খুব বড় কথা। এখন তো রাষ্ট্রই সরকারের নিয়ন্ত্রণ করে, রাষ্ট্র সরকারকে নিয়ন্ত্রণ করে না। এই রাষ্ট্র এখন জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ। এই ব্যর্থতার দায়ভার কার? একটি একরোখা, একমুখী, একদলীয় শাসন ব্যবস্থার ধারক বর্তমান সরকার দলীয়। মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী, অনেক কথা এসছে। হ্যাঁ, আমি প্রথমে ইয়ার কথাটা একটু বলতে চাই, গণতান্ত্রিক পরিবেশের কথা বলতে চাই। গণতন্ত্রের বদ্ধ দুয়ার আপনারা আরও বন্ধ করে দিয়েছেন, যে শোকের বাড়িতে বাংলাদেশের প্রধানমন্ত্রী আসবে আর যাবে, কিন্তু প্রধানমন্ত্রী শব্দটা কিন্তু থাকবেই। এটা আমাদের স্টেটমেন্ট। ওনার মুখের সামনে দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। যখন আরাফাত রহমানের মৃত্যু হয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রী শোকাহত মাকে সান্ত্বনা দিতে গিয়েছিলেন। উনি বলেছেন ওনাদের নেতা শিক্ষা দিয়েছেন, ওনাদের পলাতক আসামি যে চেয়ারম্যান সাহেব আছেন আমি একটু বলি, তিনি এবং তিনি এই শিক্ষা দিয়েছেন। লন্ডন থেকে ফোন এসেছে দরজাটা বন্ধ করে দিয়েছেন। এই যে শোকের বাড়িতে, বাঙালির শোকের বাড়ি সবসময় ওপেন থাকে এবং মাননীয় প্রধানমন্ত্রী সেখান থেকে ফেরত এসেছেন। এবং আপনারা দেখেন 2014 সনে তারা নির্বাচনে অংশগ্রহণ করেনি, তারা সেই নির্বাচন নিয়ে কিভাবে প্রশ্নবিদ্ধ হবে? 2018 সনে একটা সনে 7 জনকে নমিনেশন দিয়েছেন। আপনাদের বাণিজ্য করেছেন, আপনাদের নমিনেশন তো করেন, বাণিজ্য করেছেন। এবং আপনাদের গুলশানে যখন হামলা করেছে আপনাদের দলের নেতাকর্মীরা, লন্ডনে আপনাদের পল্টনে হামলা করেছে এবং তারা স্লোগান দিয়েছে, টাকা গেল লন্ডনে, হামলা কেন পল্টনে, টাকা গেল লন্ডনে, হামলা কেন গুলশানে। এই হলো আপনাদের রাজনীতি। এবং রাজনীতি কি যদি করতে চাই, এই যে বাণিজ্যটা বন্ধ করতে হবে। আপনাদের টার্গেট তো নির্বাচন, আপনাদের বাণিজ্য। এবং আপনারা আরো দেখেন, আপনি বলছেন আজকে প্যারালাল সরকার, হাওয়া ভবন খোয়াব, যখন আসন্ন মাস্টার সাহেবকে হত্যা করা হয়েছে, খোয়াবকে কিন্তু উড়িয়ে দিয়েছে বাঙালি। এবং বাংলাদেশের গাজীপুরের মানুষ জেগে উঠেছিল। খোয়াবে কি হয়েছে আপনারা সকলে দেখেছেন। তিনি বিদ্যুতের কথা বলেছেন, তিনি খাম্বা উপহার দিয়েছে বাংলাদেশের মানুষকে। বাংলাদেশের মানুষের সাথে মিথ্যা প্রতারণা, এর চেয়ে আর বেশি কিছু করতে পারবে না। আপনারা বলেন চর্বিত চর্বণ। 2004 সনে 21শে অগাস্টের গ্রেনেড হামলা, আপনারা রাষ্ট্রীয় পর্যায়ে গ্রেনেড হামলা করেছেন এবং সেই গ্রেনেড হামলা কে করেছে? রাষ্ট্রীয় পর্যায়ে করেছে তারেক রহমানের বৈঠকে। সেদিন আপনারা সবাই সিদ্ধান্ত নিয়েছেন। এবং আপনি দেখেন বাংলাদেশের একজন সম্পাদক, প্লিজ আপনি আমাকে কথা বলতে দেন, সম্পাদক সেদিন তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে গিয়ে বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী ম্যাডাম, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আওয়ামী লীগের মামলা আপনি নিতে হবে। 21 আগস্টের গ্রেনেড হামলার মতো জঘন্য একটি ঘটনা ঘটেছে, আপনাকে মামলা দিতে হবে, আওয়ামী লীগকে প্রতিবাদ করার জন্য রাজপথে নামতে দিতে হবে। তখন তিনি বলেছেন, আওয়ামী লীগকে শাস্তা করাই হলো আমাদের কাজ। তিনি জানতেন 21 আগস্টের গ্রেনেড হামলাটা হবে, তার সন্তান জানতেন। ওই যে হাওয়া ভবন থেকে নির্দেশ এসেছে, কারণ সরকার তো ছিল না,
মা আর ছেলে, আমরা তো ক্যাম্পাসে স্লোগান দিতাম, মা ছেলে মিল্লা দেশটা খাইলো গিল্লা, এইভাবে কিন্তু একটা সরকার করেছেন। যেদিন আহসানুল্লাহ মাস্টার মেরে ফেলেছেন সেদিন কিন্তু গাজীপুরের মানুষ খোয়াব উড়িয়ে দিয়েছে এবং হাওয়া ভবন উড়িয়ে দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা হয়েছে। জনগণের কথা বলেন, আর আমরা যখন অতীতের কথাগুলো বলে আপনার মনে করেন চর্বিত চর্বণ। আমি এখন প্রশ্ন করতে চাই শুধু একটাই 21 অগাস্ট, তারপর আরেকটা বলি, মিথ্যার রাজনীতিতে বিএনপির মতো মনে পারদর্শী পৃথিবীতে কোনো দল নেই। একটা মানুষ জন্মদিন পরিবর্তন করে ফেলেছে, এবং কোন দিন জন্মদিন পরিবর্তন করেছে? যেদিন 15 আগস্ট জাতির জনককে হত্যা করা হয়েছে, সপরিবারে 18 জন সদস্য একই দিনে একই রাতে একই সময় হত্যা করা হয়েছে, সেদিন তিনি একটা জন্মদিন বেছে নিয়েছেন। কেন তিনি জন্মদিন বেছে নিয়েছেন? আমি বলি 96 সালে, শুনেন 96 সালে যখন, শুনেন 2091 সালে যখন প্রধানমন্ত্রী হয়েছিল তার একটা জীবনী বের করেছেন, যেদিন ছিল 19 আগস্ট। হঠাৎ করে কেন 15 আগস্ট জন্মদিন নিয়ে মিথ্যা? শুনেন, জন্মদিন নিয়ে মিথ্যা করেন, জন্মদিন কিভাবে মিথ্যা হয়? জন্ম অবশ্যই পৃথিবীতে 15 আগস্ট 100 বার মানুষ জন্মগ্রহণ করেছে, কিন্তু বেগম খালেদা জিয়ার জন্মদিন 91 থেকে 96 ছিল 19 আগস্ট। আপনি পাসপোর্ট হলো 5 সেপ্টেম্বর, 5 সেপ্টেম্বর। এই যে মিথ্যার রাজনীতি, আবার সেদিন বলো সাবগেম। আপনি দেখেন শিশু মুক্তিযোদ্ধা, নারী মুক্তিযোদ্ধা, বেগম খালেদা জিয়া বলে নারী মুক্তিযোদ্ধা, আবার তারেক রহমান শিশু মুক্তিযোদ্ধা, এখন আবার শুরু হয়েছে সাবগেমস নাকি। প্রত্যেকটা জায়গায় মিথ্যা। শুনেন, মিথ্যার উপর দিয়ে, শুনেন, মিথ্যার উপর দিয়ে কোন রাজনৈতিক দল এস্টাবলিশ হতে পারে। 21 আগস্ট কারা হামলা করেছে আপনাদের? সেদিন যারা গোয়েন্দা সংস্থায় ছিল তারা বলেছে, গোয়েন্দা সংস্থা যারা ছিল তারা বলেছে, এটা তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া তারাই সেদিন করেছেন। শুনেন, 21 আগস্টে 24 জন মানুষ প্রাণ গিয়েছে। প্রতিটা মুহূর্তে মানুষের উপর অত্যাচার করেছে, 26,000 নেতা কর্মীকে আমরা হারিয়েছি। শুনেন, আওয়ামী লীগ প্রচারের দরকার নেই। শুনে, আওয়ামী লীগ সবসময় 19 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী। মুসলিম লীগ হবে না, আওয়ামী লীগ কোন ফিনিক্স পাখির মতো। অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দীপু, আমি একেবারে বর্তমানেই থাকতে চাই। অতীত নিয়ে আসলে এই স্বল্প সময় অনেক কথা আসবে, যে কথার আসলে কোনো শেষ হবে না। আমি যদি যেটি প্রথমে আমি বলেছিলাম একেবারে শুরুতে, যে গত কিছুদিন যাবৎ রাজনৈতিক কর্মসূচিটা আপনারা শেষ করছেন না। আপনারা দ্রব্যমূল্য নিয়ে, ইলেকট্রিসিটি নিয়ে, তেলের দাম নিয়ে যে রাজনৈতিক কর্মসূচিটা দিলেন, সেই কর্মসূচিটিকে টেনে নিয়ে যাচ্ছেন বেশ অনেক দূর পর্যন্ত। যেটি ওবায়দুল কাদের বলেছেন, আসলে কি সেদিকেই আপনারা যাচ্ছেন? স্পেসিফিকলি এই শেষ পার্টে আছি, ছোট্ট করে একটু বলুন। আপনার প্রশ্নটা যথেষ্ট অর্থবহ। আমরা যে রাজনৈতিক কর্মসূচিগুলি ঘোষণা করছি, এগুলো আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেন, প্রতিনিয়ত জনসমস্যা সম্পর্কিত গণমুখী কর্মসূচি। একটা দেশের বিরোধী রাজনৈতিক দলের ভূমিকাই হলো, সরকারি রাজনৈতিক দল সরকার পরিচালনা করবে, সরকার তার অংশ থেকে যে কাজগুলো করবে সেই কাজের যে ভ্রান্ত দিকগুলি, এবং ক্ষমতাসীন রাজনৈতিক দল হিসাবে ক্ষমতাসীন রাজনৈতিক দল জনস্বার্থ বিরোধী যে কাজগুলো করবে, সেই জনস্বার্থ বিরোধী কাজগুলোকে সমালোচনা করে একদিকে তাদেরকে সতর্ক করা, অন্যদিকে জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ডগুলো বন্ধ করার জন্য জনগণের সামনে চলে আসে। আমি যদি জনগণের সামনে রাজনৈতিক কর্মসূচি নিয়ে আসি, জনগণকে সংগঠিত করি, শান্তিপূর্ণ কর্মসূচি করতে চাই, আপনার সমস্যা কোথায়? আপনি সরকারি বাহিনী দিয়ে সেই কর্মসূচির উপরে বাধা সৃষ্টি করে নতুন আরেকটা প্রতিবাদ, আরেকটা কর্মসূচি সৃষ্টির প্রেক্ষিত তৈরি করে দিচ্ছেন কেন? তাহলে কি দায়ভার আপনার না আমার? আমাকে আমার কাজটা করতে দিন। আমি মাঠে নেমেছি, আমি স্লোগান দিচ্ছি, তেলের দাম কমাও, বিদ্যুতের দাম কমাও। আপনি গুলি করছেন কেন? না, আপনি মানুষ মেরে ফেললে পরের দিন তো আমি মিছিল করব, আমি মিছিল করলে আরেকটা গুলি করবেন, আরেকটা মানুষ মরলে আমি পাল্টা আরেকটা মিছিল করব। কিন্তু এই কর্মসূচিটা আমরা যেটা দেখলাম, যে কর্মসূচিটা আপনারা টানছেন একের পর একটা। আমি আসবো, আপনি আসবো একটু, আমি মনে হয় ওমর ভাইয়ের কাছে যাই, তারপরে মাহমুদ সালাউদ্দিন কাছে যাব। ওমর ভাই যেটি বলছিলেন দীপু, যে কর্মসূচিটা টানার জন্য সরকার বাধা দিচ্ছে, গুলি করছে বা মানুষ মারা যাচ্ছে, এই জন্যই তো আবার তাদের প্রতিবাদ কর্মসূচি দিতে হচ্ছে। আপনি কি বলবেন? না, এটা আমি এখানে বলবো যেটা, সেটা হলো যে
একটি গণতান্ত্রিক দেশ, আমরা গণতন্ত্রের জন্য করেছি, লড়াই করেছি, সংগ্রাম করেছি। সেখানে গণতান্ত্রিক অধিকার সবারই থাকা উচিত। মিটিং মিছিল আমরা পাকিস্তান সরকারের সময় মিটিং মিছিল করতে পারতাম না, বাধা সৃষ্টি হতো, শহীদ মিনারে যেতে পারতাম না। আমরা তো এই কারণে দেশ স্বাধীন করি নাই। অর্থাৎ একটি স্বাধীন দেশে সব রাজনৈতিক দলের এই অধিকার থাকবে মত প্রকাশ করার। এখানে পুলিশের যে গুলি করে হত্যা করা, এটা নিন্দনীয়। তার কারণ আমরা পাকিস্তান পিরিয়ডও দেখেছি যে আমাদের উপরে যে জুলুম নির্যাতন হয়েছে, সেই সময়ও কিন্তু সরাসরি পুলিশ কোনো নেতাকর্মীকে গুলি করেনি। সেটা একটা অবস্থা ছিল। কিন্তু এখন কি রাজনৈতিক কর্মসূচি কি শেষ হবে না? আপনি দিতেই থাকবেন না, রাজনীতি কর্মসূচির তো এটা শেষ হলে তো আর তখন তো আর দেশে কিছু থাকলো না। তার কারণ হলো যে মানুষের চাহিদা, প্রতিনিয়ত মানুষের চাহিদা চেঞ্জ হচ্ছে, পরিবর্তন হচ্ছে। রাজনীতি চাহিদার সঙ্গে রাজনীতি আসছে। আপনার প্রত্যেকটি সরকারই যখন ক্ষমতায় আসছে, সেই সরকার মানুষের চাহিদা পূরণ করার চেষ্টা করছে। এই চাহিদা পূরণ করতে যায় যেখানে ব্যর্থতা আছে, যেখানে সমস্যা আছে, জনগণ সমস্যার সম্মুখীন হচ্ছে, সেই সমস্যাগুলো নিয়ে কথার বিরোধী দলগুলো বলবে, আমরা বলবোই, সবসময় বলবো। অতএব এইটার শেষ হবে না। এটার শেষ মানে কি, যে একটা মানুষ যখন মৃত্যু হয়ে যায় তখন তার সব কথা বন্ধ হয়ে যায়। অতএব রাজনীতির মৃত্যু হয়ে যাবে যখন কথা বন্ধ হয়ে যাবে, প্রোগ্রাম শেষ হয়ে যাবে। জি, আসবো আপনার কাছে। মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী, আমরা পিছনে ফিরে তাকাতে চাই না, এখানেই থাকতে চাই। আপনি আমাকে বলেন, যেটি বললেন দীপু, যে রাজনৈতিক কর্মসূচি দিয়েছে, যদি গুলি না হতো, যদি মানুষ না মারা যেত, তাহলে হয়তো আবার ফার্দার আরেকটি কর্মসূচি আসতো না। এটার এই দায় কি আপনাদের ঘাড়ে কি যায় না? আমি একটু বলি। সর্বপ্রথমে যেটা বলতে চাচ্ছেন, মানে বিএনপির পার্টি অফিসের সামনে প্রতিদিন কোনো না কোনো মিটিং আছেই, প্রতিদিন, এবং কোথাও বাধা দিয়েছে বলতে পারবে না সেটা। তারপর বলি, চট্টগ্রামে যখন মিছিল হলো, তাদের কি দলীয় কোন্দলে মারামারি শুরু হলো। গাজীপুরে দলীয় কোন্দলে মারামারি হয়েছে। দেখুন, গাজীপুর এবং চট্টগ্রামের ওই বিষয়ের দায়িত্ব তো সরকার নেবে না, এটা তো আপনাদের আভ্যন্তরীণ কোন্দল। আর আপনি কোথায় বাধা দিচ্ছে? আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সব সময় দেখি সারাদিন কথা বলেন, কিন্তু আবার সন্ধ্যার সময় গুলশান কার্যালয়ে উনি একটা প্রেস কনফারেন্স করেন। সরকার তাদের কোনো কথা বলতে দিচ্ছেন না, এই সমাবেশে বাধা দিচ্ছেন। কিন্তু বিশাল, উনার ভাষা অনুযায়ী উনি বিশাল সমাবেশ করে এসেছেন। সরকার এরকম সবসময় সরকার বাধা দিবে কেন? মাননীয় প্রধানমন্ত্রীতে বাধা দেওয়ার ঘটছে না। না, আমার কোথায় বাধা দিল আপনি বলেন? ঢাকা শহরে প্রতিদিন কোথাও না কোথাও মিছিল মিটিং করছেন তারা। এবং আমরা কথা বলি, সরি, মিরপুরে আমি যদি বলি, এখন শুনেন, রাতের আলোতে ওই যে আমাদের বরকতউল্লাহ বুলু সাহেব কিন্তু আক্রমণ করা হয়েছে। সন্ধ্যায় উনি এবং ওনার স্ত্রী কোন একটা গ্রামের টি স্টলে বসে চা খাচ্ছেন, ওখানে কিন্তু ওনাদের উপর হামলা হয়েছে। এখন আমি যদি প্রশ্ন করতে চাই, কোথাও কোনো রাজনৈতিক কর্মসূচি ছাড়া কারো উপর হামলা হয়েছে? এই যে মারিয়াম মান্নান তার মাকে গুম করে লুকিয়ে রেখে তিনি অনেক নাটক করে আবার তার মাকে বের করে নিয়ে এসেছেন। ঠিক একই কায়দা যদি আমি বলি, এগুলো তার কোনো ব্যক্তিগত সমস্যা কিংবা কোনো সামাজিক সমস্যার কারণে তার উপর হামলা হয়েছে, কিন্তু তার উপর এই সন্দেহটা আসতে পারে, হতে পারে। কিন্তু আমার বক্তব্য হলো যে সরকার সেই আসামিদের ধরে নিয়ে এই মরিয়ম মান্নার ওটা তো করেছে, মায়ের মতন সামনে নিয়ে আসে না কেন? না, আমি বলি মরিয়ম মান্নানের বিষয়টা আর এটা একদম আলাদা বিষয়। আপনি বলেন, শুনেন, উনি তো কোনো মামলা করেন। মরিয়ম মান্নান মামলা করেছে তাদের বিরুদ্ধে, যাদের বিরুদ্ধে মামলা করেছে তাদেরকে গ্রেফতার করা হয়েছে, উনি কিন্তু কোনো মামলাতে যাননি। আরো একটা বলি, এবং একদম খুব স্বচ্ছ আলোর মধ্যে হারিকেন নিয়ে মিছিল করছেন বিএনপি, কি জন্য? বিদ্যুতের দাবিতে। খুব হাস্যকর কিছু, পিছনে পাওয়ারফুল ফ্যান, টেবিল ফ্যান চলতেছেন, তারা বক্তৃতা দিচ্ছেন দেশে গ্যাস নাই, বিদ্যুৎ নাই। এই যে হাস্যকর কতগুলো কাজ করেন, কিন্তু জনগণ অ্যাকসেপ্ট করছে না, এবং করছে না বলেই তারা নানা ধরনের ইস্যু তৈরি করে রাজপথকে গরম রাখতে চায়। কারণ আগামী বছর একটা নির্বাচন হবে, সেই নির্বাচনে বিএনপি এখন চেষ্টা করবে কোনো না কোনো কিছু করে আবারও একটা বয়কট করা কিংবা প্রশ্নবিদ্ধ করার নানা ধরনের চেষ্টা করবে। সমসাময়িক আরেকটু বিষয় আপনার মতামত নিয়ে দেয়। আজকের দুটো বিষয় ছিল সারাদিনে, সেটা হলো যে সাবেক যুবলীগের বহিষ্কৃত নেতা জি.কে. শামীমের বিরুদ্ধে একটি মামলা, অস্ত্র মামলা রায় হয়েছে, যাবজ্জীবন, সেসহ 7 জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ খবর ছিল, সেটি হচ্ছে ইডেন কলেজের সভাপতি এবং সাধারণ সম্পাদকের বিরুদ্ধে তার কমিটির সহসভাপতি সিট বাণিজ্যের অভিযোগ তুলে এক ধরনের, আমি এখানে বিশেষ করে জি.কে. শামীমের যে কথাটা বললেন,
এটা তো আসলে আইন সবার ক্ষেত্রেই সমান, সেটা যে দলেরই হোক না কেন। একটা মানুষ যখন কোনো ধরনের অপরাধের সাথে সংযুক্ত থাকবে তখন দল তার দায়ভার নিবে না, যার ফলে তাকে গ্রেফতার করা হয়েছে। এবং মাননীয় আদালত যে রায়টা দিয়েছে সেটা আমরা সকলেই দেখেছি আজকে। এবং আর ইডেন কলেজে যে ঘটনা বলেছেন, আসলে আমি ঠিক ইডেন কলেজের ঘটনাটা কিন্তু এখনো পর্যন্ত আমরা পরিষ্কার না। তারপর নানা ধরনের ফুটেজ কিন্তু আমাদের মধ্যে অলরেডি কিন্তু আমাদের বিভিন্ন চ্যানেলে কিন্তু অলরেডি প্রচার করা শুরু হয়েছে, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখছি। তো আসলে দলটা অনেক বড়, কোথাও না কোথাও একটা সমস্যা হচ্ছে। আমি মনে করি ছাত্রলীগের যদি ওই ধরনের কোনো সমস্যা থেকে থাকে, ছাত্রলীগের কিন্তু একটা সাংগঠনিক কাঠামো আছে এবং আমাদের একটা গঠনতন্ত্র আছে ছাত্রলীগ। যেহেতু এই ছাত্রলীগটা আমি আমার জীবনের সবচেয়ে সুন্দর সময়টা কিন্তু এই ছাত্রলীগের পিছনে আমি ব্যয় করেছি, আমি জানি। এবং এখানে আমার মনে হয় কোনো ধরনের অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না। নিশ্চয়ই। জনাব ওয়াহিদুজ্জামান দিব, কিছু কথা এসছে। জি না প্লিজ। প্র্যাকটিক্যালি যে জায়গাটা দিয়ে আমরা যাচ্ছি, সালাউদ্দিন ভাই একটা জিনিস বলছেন খুব সুন্দর, যে কোথাও কোনো বাধা দেওয়া হচ্ছে না। আমরা তো একটা গণতান্ত্রিক দেশে বসবাস করি, ভোটের সরকার ক্ষমতায় আছে, বিরোধী দল আছে, তারা রাজনীতি করবে। কি অদ্ভুত সংস্কৃতি চালু করা হয়েছে, পুলিশ প্রকাশ্যে জিজ্ঞাসা করে মিটিং করবেন, অনুমতি নিয়েছেন? পুলিশের কাছে এটা কিন্তু এই নিয়মটা কিন্তু বিএনপি করেছিল, তাই হয়। আমি বলি অনুমতি নিতে হয়, যদি অনুমতি কিন্তু এমনকি যে কোনো রাজনৈতিক দলের অনুমতি নিতে হয়, যে কোনো রাজনৈতিক দল। এমনকি আমি বলি আমরাও অনুমতি নিয়ে না আমাদের কিন্তু অনুমতি নিতে হয়, এটা বিএনপি করেছিল। আমাকে বলতে দেন। হ্যাঁ, অনুমতির প্রয়োজন নাই। কেন অনুমতির প্রয়োজন নাই? জানাতে হবে যে আমি একটা সভা করব অমুক জায়গায়, ওই সভায় আইন শৃঙ্খলা রক্ষার জন্য আপনাকে অনুরোধ জানানো হচ্ছে, অনুমতি দেওয়া মালিক অনুমতি নিতে হবে। আমার দেশের এই যে ধরেন ঢাকা জেলা পরিষদের মধ্যে যে কোনো জায়গায় আমি একটা মিটিং করব, ওই জায়গার মালিককে, সিটি কর্পোরেশনের মালিককে, সিটি কর্পোরেশনের অধীনে জায়গার মালিককে পুলিশ নেবার, সিটি কর্পোরেশন। যদি অনুমতি নিতেই হয় সিটি কর্পোরেশন, যদি অনুমতি নিতেই হয় কমিউনিটি সেন্টার, যদি অনুমতি নিতেই হয় ওই মাঠ কর্তৃপক্ষ, পুলিশ আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য ব্যবস্থা গ্রহণ আর অনুমতি নেওয়া, ইট ইজ নট দি সেম থিং। পুলিশ ইজ নট অথরিটি যে তারা আমাকে অনুমতি দেবে তারপরে আমি জনসভা করব। আমি কি বলছি সেখানে দাঁড়িয়ে পুলিশ কেন গুলি করে এই কথা বলার জন্য আমি সেখানে যাচ্ছি। পুলিশ, আমি যদি মিছিল নিয়ে যাচ্ছি, পুলিশ কেন গুলি করে? পুলিশের গুলি করার এখতিয়ার কি ওখানে আছে? সলং তাকে একটা হুকুম না দেওয়া হয়। এই জন্য আমি বলতে চাই যেটা, সেটা হচ্ছে বাধা বাধা বাধা, হামলা, গুলি, খুন, মিথ্যা মামলা, যত মামলা দেখবেন এ পর্যন্ত বিএনপির কয়েক লক্ষ নেতাকর্মীর নামে হচ্ছে, সব মামলার বাদী একজন সাব ইন্সপেক্টর, যে কোনো থানার সাব ইন্সপেক্টর। না, পুলিশবাদী তো তাই হবে। কেন হবে পুলিশবাদী? কেন? যদি কারো অপরাধ করে থাকে জনগণবাদী, জনগণের বিরুদ্ধে মামলা করবে, পুলিশ মিথ্যা মামলা করে একেবারে। শোনেন, আমি সুন্দরবনের কাঠ চুরির মামলা হয়, সে মামলা কিভাবে হয় জানেন? ওই পুলিশদের কাছে একটা নথি থাকে আর ওই এলাকার মোড়লদের সাথে সম্পর্ক থাকে। যখন মামলা করবে ওই মোড়লদের কাছ থেকে লিস্ট নিয়ে যারা যারা মোড়লদের শত্রু তাদের নাম লিখে একটা মামলা করে। আমাকে একটু বলতে দেন, যদি এক জায়গায় একটি সুস্থ রাজনীতির পরিবেশ, গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে, গাড়ি ভাঙচুরের ঘটনা ডিফারেন্ট জিনিস। গাড়ি ভাঙচুরের ঘটনা ডিফারেন্ট, পুলিশকে সরকারি যানবাহন ভাঙার ঘটনা পুলিশের উপর হামলা করলেন, সেই মামলা পুলিশ। আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাস্তার পরে দাঁড়ায় জাতীয় সংসদের মধ্যে সচিবালয়ের মধ্যে ইট মারছে, বেগম খালেদা জিয়া বালির গাড়ির উপরে দাঁড়ায় আপনাদের পরে গায়ে পানি ছুড়ে মারছে, পুলিশ বাদী একটা মামলা করতেছে। ইত্যকার মিথ্যা ঘটনাগুলো পুলিশকে দিয়ে করানো, তারা করায়। দেশের সুস্থ রাজনৈতিক পরিবেশ তৈরি করার জন্য এটা মোটেই ভালো। জাতীয় রাজনীতির সুস্পষ্ট ইস্যু, তত্ত্বাবধায়ক নিরপেক্ষ সরকার ছাড়া বাংলাদেশে দলীয় কোন সরকারের অধীনে নির্বাচন হতে দেওয়া হবে না। এটি করতে চায় বলে আওয়ামী লীগ প্রতিনিয়ত বিএনপি এবং বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো আন্দোলন করছে। এই আন্দোলনের গতি বাড়বে যতক্ষণ পর্যন্ত ঘোষণা না দেওয়া হবে যে এই সরকার ক্ষমতা থেকে নির্বাচন হবে। আমি একটু বলি শেষ করি।
সবচেয়ে বড় কথা হলো যে ময়মনসিংহে কিন্তু সিনেমা হলে বোমা হামলা হয়েছে, গ্রেফতার হয়েছে কিন্তু মুনতাসির মামুন। সাবের হোসেন চৌধুরীর বিরুদ্ধে প্লেট চুরির মামলা হয়েছে। এরকম অসংখ্য ঘটনা আমরা দেখেছি। এরশাদের সংসারটা ভেঙে তছনছ করে দিয়েছে রাজনৈতিক কারণে। আর তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুর কথা আপনারা বলেন, তত্ত্বাবধায়ক আপনারাই তো প্রশ্নবিদ্ধ করেছেন। একটা বিশেষ ব্যক্তিকে করার জন্য, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার জন্য বিচারপতির অবসরের বয়সসীমাকে বাড়িয়ে দেওয়া হয়েছে, প্রশ্নবিদ্ধ করেছে বিএনপি, এবং যে প্রশ্নবিদ্ধের কারণে আমার নেত্রীকেও জেলে যেতে হয়েছে এবং 111-এর মতো এগুলো হলো ভোট চুরিতে বিএনপি রেকর্ড, ভোট চুরিতে বিএনপি রেকর্ড। ভাই একেবারে 10 সেকেন্ডে শেষ কথা শুনি। আর কি 10 সেকেন্ড না, আমার শেষ কথাটা হলো কি যে এইটাই চলবে না, আমরা এই যে মানুষকে যে আশ্বাস দিয়ে একটি স্বাধীনতা যুদ্ধ করেছি, মানুষের জীবন মানের উন্নয়নের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, রাজনৈতিক নেতাদের উপরই নির্ভর করে যে আপনারা কোন দিকে নেবেন। এইটার জন্য আমাদেরকে এই যৌক্তিক থেকে সরে এসে আজকে আমাদের একটা জাতীয় ঐক্যমত গড়ে তোলা দরকার। যেমন আজকে প্রশ্ন আসছে যে আমি পারমিশন নেব কিনা। এখানে পারমিশনের বিষয়টা হলো যখন সুস্থ অবস্থা থাকে, সেই সুস্থ অবস্থাগুলোতে কিন্তু পারমিশন নিয়ে সব প্রোগ্রাম করা যেতে পারে। কিন্তু পুলিশ যখন গুলি করছে, আমি যখন পুলিশের বিরুদ্ধে মিছিল করতে যাব, তখন তো পুলিশ পারমিশন দিবে না আমাকে, আর সেই পারমিশনটা আমি নিতেও যাব না। এই অবস্থাগুলো পরিবর্তন করতে হবে। পারমিশনটা তখনই আসবে যখনই সুস্থ অবস্থা থাকবে। অসুস্থ অবস্থা সৃষ্টি হলে সৌহার্দ্যপূর্ণ একটি রাজনৈতিক অবস্থা সৃষ্টি করতে হবে, এবং এর দায় দায়িত্ব সরকারেরও প্রচুর দায়িত্ব রয়েছে, সরকারের সবচেয়ে বেশি। সরকারকেও সে অবস্থা করতে হবে, এবং সবচেয়ে বড় কথা হলো বিরোধী দলকেও গণতান্ত্রিক দায়িত্বশীল আচরণ তাদেরকে করতে হবে। হাতে আর একদমই সময় নেই। অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দীপু, জনাব নুরুল ইসলাম ওমর এবং মাহমুদ সালাউদ্দিন চৌধুরী, আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভরাত্রি।